Hello everyone. WBCS 2022 প্রি প্লাস মেন্স ফোকাসড ইন্ডিয়ান পলিটি সিরিজে সবাইকে ওয়েলকাম। এটা লেকচার 2। আজ আমরা ইউনিয়ন অ্যান্ড টেরিটরি চ্যাপ্টারটা কভার করব। এর আগে অলরেডি লেকচার 1-এ আমরা সেলিয়েন্ট ফিচার্স আর প্রিয়াম্বল এই দুটো চ্যাপ্টার কভার করেছিলাম। এখানে ক্লিক করে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে এই লেকচার এবং এর পরবর্তী সমস্ত লেকচার সিরিয়ালি অ্যাড হতে থাকবে। তো আমরা যেটা আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারগুলো ফার্স্ট পার্টের আমরা কভার করব, তার মধ্যে সেলিয়েন্ট ফিচার্স কভার করে নিয়েছি, প্রিয়াম্বল শেষ হয়ে গেছে। আজ আমরা ইউনিয়ন অ্যান্ড টেরিটরি এই চ্যাপ্টারটা পড়ব। লক্ষ্মীকান্তের বইটা খুললে এটা চ্যাপ্টার 5। তো এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি চ্যাপ্টারটা তো আমরা পড়বো, কিন্তু আমরা যেটা বারবার কথা বলি আমাদের ফোকাস থাকবে এক্সাম ওরিয়েন্টেড, মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না। পুরো চ্যাপ্টারটাতে অনেক কিছু লেখা আছে, সমস্ত কিছু পড়তে লাগবে না। আবার কিছু জিনিস আছে যেগুলো দেয়া নেই, সেগুলো আমাদেরকে একটু বাইরে থেকে অ্যাড করতে হবে। আমি যেটা আগে বলেছিলাম যে আমি আলাদা করে কোনো নোট দেবো না, কিন্তু যেটা প্রয়োজন সেটা আমি প্রোভাইড করে দেবো। তো আজ এরকম কিছু একটা এক্সট্রা জিনিস আমি দেবো, সেটা তোমরা পেয়ে যাবে, লেকচারের আগে জানতে পারবে সমস্ত কিছু। তো দেখো, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে কনস্টিটিউশনের পার্ট 1 যেটা, তাতে 4টে আর্টিকেল আছে, আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 আর আর্টিকেল 4। আর শিডিউল যখন পড়েছিলাম, শিডিউলে আমরা বলেছিলাম যে শিডিউল 1 যেটা, শিডিউল 1-এতে লেখা আছে যে কোন স্টেট আর কোন ইউনিয়ন টেরিটরির পরিধি কতটা, জুরিসডিকশন কতটা, সেই সমস্ত কাহিনী। তো শিডিউল 1টাতে যেটা লেখা আছে সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা পার্ট 1-এর সাথে রিলেটেড। আর পার্ট 1-এ 4টে আর্টিকেল আছে, আর্টিকেল 1, 2, 3, 4, ব্যাস। এবার এই 4টে আর্টিকেল কি কি বলছে প্রথমে জেনে নেওয়া যাক। আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। তো দেখো এখানে দুটো কথা জানতে পারছি। প্রথম কথা, আমাদের দেশের কনস্টিটিউশনাল নাম কি? দুটোই, ইন্ডিয়া ও ভারতও, ঠিক আছে। কনস্টিটিউশনে দুটো নামের কথাই উল্লেখ করা আছে আর্টিকেল 1-এ। আর কি বলছে যে শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, মানে রাজ্যগুলোর ইউনিয়ন, একটা রাজ্যগুলোর একটা সমূহ। তো এখানে দেখো স্টেটস আর ইউনিয়ন টেরিটরি এই সমস্ত কাহিনী তো ফার্স্ট শিডিউল আছে, সে সমস্ত বলেছি। আর একটা কথা কি বলা আছে আর্টিকেল 1, আর্টিকেল 1-এ বলা আছে যে টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ, মানে টেরিটরি অফ ইন্ডিয়া বলতে কাকে কাকে বোঝানো হবে? স্টেটকে বোঝানো হবে, ইউনিয়ন টেরিটরিকে বোঝানো হবে, আর এমন যে কোনো অঞ্চল যেটা এখন ভারতের অংশ নয়, কিন্তু সরকার যদি পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো কোনো এরিয়া যদি অ্যাকোয়ার করে, সেগুলোকেও তাহলে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে অ্যাড করা হবে, ঠিক আছে। এবার দেখো এখানে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট কিন্তু বলা নেই, ঠিক আছে। তো এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কথাটা ব্যবহার করা হলো কেন, ফেডারেশন অফ ইন্ডিয়া কথাটা ব্যবহার করা হলো না কেন? বি আর আম্বেদকর বলেছে, ডক্টর বি আর আম্বেদকর বলছে না দুটো কারণ। প্রথম কারণ তো এটা যে ইটস নট অ্যান এগ্রিমেন্ট অফ স্টেট। যেমন দেখো ইউএসএতে 50টা স্টেট একত্রিত হয়ে একটা এগ্রিমেন্ট করলো যে আমরা আজ থেকে একটা কান্ট্রি বলে ঘোষিত করলাম নিজেদের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। ইন্ডিয়াতে কিন্তু সেরকম ব্যাপার নেই, ইন্ডিয়ার স্টেটগুলো একত্রিত হয়ে বলেনি যে আমরা ভারত। ইন্ডিয়া ইটসেলফ একটা ইউনিয়ন, তাকে খালি স্টেটে ডিভাইড করা হয়েছে ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, প্রশাসনিক সুবিধার্থে, ঠিক আছে। আর স্টেটস হ্যাভ নো রাইট টু সেসিড, অর্থাৎ ভারতের ইউনিয়ন থেকে কোনো স্টেট যদি চায় তাহলে আলাদা হতে পারবে না, সেই অধিকার তাকে দেয়া নেই। তো এই দুটো কথা বি আর আম্বেদকর বলেছেন, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস, অর্থাৎ ভারত হচ্ছে একটা ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন, ভারতকে ভাঙা যাবে না। কিন্তু ভারতের স্টেটগুলোর ভেঙে দুটো স্টেট বানানো যেতে পারে, দুটো স্টেট ভেঙে একটা স্টেট বানিয়ে দেওয়া যেতে পারে, মানে স্টেটগুলো ডিস্ট্রাক্টেবল, স্টেটগুলোকে ভাঙা যেতে পারে, ঠিক আছে। এবার দেখো এখানে দুটো কথা বলা যায়, ইউনিয়ন অফ ইন্ডিয়া আর টেরিটরি অফ ইন্ডিয়া। যখন টেরিটরি অফ ইন্ডিয়া বলা হবে তখন বুঝতে হবে যে সমস্ত কিছুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে স্টেটস, ইউটি বা যে কোনো অঞ্চল যেগুলো গভর্নমেন্ট পরে অধিকার করবে, তাকে সব কিছু মিলিয়ে টেরিটরি অফ ইন্ডিয়া বলা হচ্ছে, ঠিক আছে। আর যখন ইউনিয়ন অফ ইন্ডিয়া বলা হচ্ছে তখন বুঝতে হবে কেবলমাত্র স্টেটগুলোকে একত্রিত করে বলা হচ্ছে, ঠিক আছে। বেশ, এত কথা লক্ষ্মীকান্তের বইটাতেও লেখা আছে, যে যে কথাগুলো আমি বললাম। এখানে শুধু জানার বিষয়, মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে জানার বিষয় হচ্ছে ইউনিয়ন, মানে আর্টিকেল 1-এ কী লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, এই কথাটা জিজ্ঞেস করা হয় অনেক সময়, ঠিক আছে। কেন? কারণ সেলিন ফিচার্স চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, তখন কি পড়েছিলাম যে বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন কথা বলেছে, যে ইন্ডিয়া ইজ এ ইউনিটরি ইন ফিচার, কেউ বলেছে যে কোয়াসি ফেডারেল ইন ফিচার, কেউ বলেছে যে
ফেডারেশন উইথ ইউনিটারি বায়াস। তো এক্সপার্টরা তো নানা কথা বলেছে, তাই না? সংবিধান কি বলছে? সংবিধান বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। তো অনেক সময় এটা ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউশন কি ডিফাইন করে ইন্ডিয়াকে? ইউনিয়ন অফ স্টেট ডিফাইন করে, ব্যাস, এর বেশি আর কিছু কোয়েশ্চেনে সেরকম আসে না, ঠিক আছে? আর্টিকেল 2 কি বলছে? আর্টিকেল 2 বলছে যে পার্লামেন্ট কোনো আইন পাস করে, কোনো ল পাস করে নতুন স্টেট, কোনো একটা স্টেটকে ভারতের ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, অথবা কোনো নতুন স্টেট তৈরি করতে পারে, ঠিক আছে, এস্টাবলিশ করতে পারে, বা অ্যাডমিট ইনটু ইউনিয়ন নিউ স্টেটস, ঠিক আছে? যেমন তোমরা জানো সিকিম অলরেডি একটা স্টেট ছিল, সেটাকে ইউনিয়নের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো পার্লামেন্ট চাইলে এরকম কোনো স্টেটকে নিজের অন্তর্ভুক্ত করতে পারে, বা নতুন কোনো স্টেটকে তৈরিও করতে পারে। কোনো একটা অঞ্চল অধিগ্রহণ করে নিল, নিয়ে সেটাকে স্টেট বানিয়ে দিল। তো আর্টিকেল 2 এই কথা বলছে। আর্টিকেল 3 কি বলছে? আর্টিকেল 3 বলছে যে পার্লামেন্ট আইন পাস করে কোনো রাজ্যের নাম, বাউন্ডারি, সীমানা, তার এরিয়া বাড়াতে পারে, কমাতে পারে, কোনো স্টেটকে ডিমিনিশ করে দিতে পারে, নতুন স্টেট তৈরি করতে পারে, একটা স্টেটের পার্ট আর একটা স্টেটে মিলিয়ে দিতে পারে। মানে বলতে পারো আর্টিকেল 3 বলতে চাইছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে দুটো মানে স্টেটগুলোর পুরো বাউন্ডারি চেঞ্জ করে নিজের মতো করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে দুটো কথা বলা হয়েছে, যদি পার্লামেন্ট সেরকম কিছু করতে চায় তাহলে কি করতে হবে? সেই বিল পাস করবার আগে প্রেসিডেন্টের পারমিশনের দরকার, ঠিক আছে? যে কোনো একজন এমপি এসে হঠাৎ করে বললো যে আমি কোনো স্টেটের নাম বদলে যাব, রাজস্থানের নাম বদলে গিয়ে আমি রাজপুতনা করে দিতে চাই আবার, তাহলে কিন্তু হবে না। আগে প্রেসিডেন্টের পারমিশনের দরকার পড়বে, ঠিক আছে? আর যদি এরকম কোনো বিল আসে তাহলে প্রেসিডেন্ট কি করবেন? সেই বিলটাকে যেই স্টেট কনসার্ন আছে, ঠিক আছে, যেই স্টেটের বাউন্ডারি, নাম, এরিয়া চেঞ্জ করবার কথা চলছে, সেই স্টেট লেজিসলেচারকে, সেই রাজ্যের বিধানসভাকে প্রথমে বিলটা পাঠাবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বলা হবে যে তুমি তোমার ভিউ দাও, তুমি কি চাইছো। এবার জরুরি নয় যে স্টেট যেটা বলবে সেটা প্রেসিডেন্ট বা পার্লামেন্ট মানতে বাধ্য, ঠিক আছে? কিন্তু যেহেতু কাউকে কিছু করতে চলেছো, তার একটা ভিউ নেওয়া তো মানে একটা কাইন্ড অফ ফর্ম্যালিটি, তাই না? আর একটা কথা, যদি কোনো ইউনিয়ন টেরিটরির গল্প হয়, ঠিক আছে, তাহলে তাকে তার ভিউ না জানলেও চলবে, ঠিক আছে? কারণ আমরা জানি ইউনিয়ন টেরিটরি তো কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র নিজেই তো শাসন করছে, তাই না? তো তার আর ভিউয়ের আর কি দরকার? তার মানে কি বলতে চাইছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে পুরো পলিটিক্যাল ম্যাপটাই চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখবে যে স্টেটগুলোর যে টেরিটোরিয়াল এক্সিস্টেন্স, সেটা কিন্তু কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন তার গ্যারেন্টি দেয় না, ঠিক আছে? যেমন আজকের দিনে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, তার যে নির্দিষ্ট সীমানা আছে, এটা কিন্তু শিডিউল 1-এ লেখা আছে যে হ্যাঁ কোন স্টেটের কত দূর সীমানা ইত্যাদি সমস্ত উল্লেখ করা আছে ঠিকই, কিন্তু কনস্টিটিউশন কোনো গ্যারেন্টি দিচ্ছে না যে আজকে ওয়েস্ট বেঙ্গল আছে বলে কালকেও থাকবে। ওয়েস্ট বেঙ্গল ভেঙে দুটো আলাদা স্টেট হয়ে যেতে পারে, বা অন্য কোনো স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গল জুড়ে গিয়ে একটা বড় স্টেটে পরিণত হতে পারে, ঠিক আছে? মানে কোনো স্টেটের কন্টিনিউয়াল এক্সিস্টেন্সের গ্যারেন্টি কনস্টিটিউশন দেয় না, এটা মনে রাখবে, ঠিক আছে? আর আর্টিকেল 4, এটা খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল, মনে রাখো, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। আর্টিকেল 4 বলছে এই যে আর্টিকেল 2 আর আর্টিকেল 3-তে যে বলা আছে যে পার্লামেন্ট আইন পাস করে এই সমস্ত কাজকর্ম করতে পারে, তো এই আইন পাসটাকে আর্টিকেল 368-এর মাধ্যমে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসেবে ধরা হবে না। অর্থাৎ সিম্পল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে কি করতে হয় সেগুলো আমরা পরে আলোচনা করবো, যে স্পেশাল মেজরিটি দরকার, হ্যানা ত্যানা। কিন্তু বলছে যে আর্টিকেল 2 আর 3-তে যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় সরকার, তাহলে সিম্পল লেজিসলেটিভ প্রসেসেই করতে পারবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের 368-এর আন্ডারে যেইভাবে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হয় সেরকম অ্যামেন্ডমেন্টের দরকার নেই, সিম্পল মেজরিটি দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো প্রিলিমসে এই জাতীয় কোশ্চেন আসে, এগুলো প্রিলিমসের কোশ্চেন। কি জিজ্ঞেস করেছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? আর্টিকেল 1, সিম্পল, তাই না? আর একটা কথা কি জিজ্ঞেস করেছে দেখো, ইন্ডিয়া ইজ কি ইউনিয়ন অফ স্টেট, ফেডারেশন, নাকি কনফেডারেশন অফ স্টেট, নাকি ইউনিটি? ইন্ডিয়া দেখো ইন্ডিয়ান পলিটি ফেডারেশন টাইপের, কিন্তু কি বলেছে? ইন্ডিয়া ইজ মানে এক কথায় যদি কনস্টিটিউশন কি বলে, ইউনিয়ন অফ স্টেটস, তাই না? আমি এটারই কথা আমি বলছিলাম যে এরকম টাইপের ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা মেন্সের কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ একটু ডিটেলসে গিয়ে জিজ্ঞেস করেছে। মেন্স ছাড়া এরকম ডিটেলস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। দেখো কোয়েশ্চেনটা ভালো করে বোঝো। বলছে যে ফর দ্য ফার্স্ট টাইম হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেড ইট ক্লিয়ার দ্যাট
states in clause A to E of article 3 of the constitution includes union territory। মানে আর্টিকেল 3 ক্লজ এ এবং ক্লজ ই তাতে যে স্টেটের কথা বলা আছে সেটা ইউনিয়ন টেরিটরিও, সেই কথাটা কবে ক্লিয়ার করা হয়েছিল? কোয়েশ্চেনটা বুঝতে গেলে প্রথমে দেখো আর্টিকেল 3তে আমরা আরেকবার যাই। আর্টিকেল 3 কি বলেছিল? আর্টিকেল 3 মোটামুটি ভাষায় বলেছিল যে রাজ্যের বাউন্ডারি, সীমানা, নাম ইত্যাদি চেঞ্জ করতে গেলে পার্লামেন্ট করতে পারে। এবার ওখানে সাব ক্লজ হিসেবে ক্লজ এতে এটা বলা আছে, ক্লজ বি, ক্লজ সি, ক্লজ ডি করে লেখা আছে। তো প্রশ্ন হচ্ছে আমি কি আর্টিকেল 3 খুলে এবিসিডি পড়ে মুখস্থ করবো? না, অত মুখস্থ করবার দরকার নেই। ঘুরিয়ে ফিরে একটা কোশ্চেন একবার জিজ্ঞেস করে দেওয়া হয়েছে বলে যে একদম পুরো কনস্টিটিউশনের ভিতরে গিয়ে প্রত্যেকটা আর্টিকেল লাইন বাই লাইন মুখস্থ করবো, সেরকম অ্যাটিটিউড নিয়ে চললে কিন্তু হবে না, ঠিক আছে? তো আর্টিকেল 3 কি বলেছিল দেখো। আর্টিকেল 3 বলেছিল যে পার্লামেন্ট যদি চায় নেম, বাউন্ডারি ইত্যাদি চেঞ্জ করতে পারে, কিন্তু এখানে কথাটা লেখা ছিল স্টেট, ঠিক আছে? এখানে ইউনিয়ন টেরিটরির কথা কিন্তু উল্লেখ করা ছিল না। সেই জন্য স্টেটের কোনো কিছু চেঞ্জ করতে গেলে তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার পড়তো না, কিন্তু ইউনিয়ন টেরিটরি যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবার দরকার পড়তো। কেন? কারণ আর্টিকেল 3তে তো ইউনিয়ন টেরিটরির কথা বলা নেই, তাই না? সেই জন্য 18th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী করা হলো, উল্লেখ করে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো যে স্টেট মানে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সবাইকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? মানে পার্লামেন্ট যে এই যে নাম, বাউন্ডারি চেঞ্জ করতে পারে, শুধু স্টেটের না, স্টেট, ইউনিয়ন টেরিটরি সমস্ত কিছু চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এই কথাটা কবে বলা হয়েছিল? না 18th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ক্লিয়ার করা হয়েছিল, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে, কোয়েশ্চেন রিপিট হয়, তো এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে মানে ভবিষ্যতে হতে পারে ডাব্লিউবিসিএস এই কোয়েশ্চেনটা আবার জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? নর্মালি ডাব্লিউবিসিএস কোনো ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন নিজে থেকে খুব একটা তৈরি করে না, পুরোনোগুলোকেই রিপিট করে, ঠিক আছে? যখন দেখবে কোনো এরকম এত ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, তার মানে বুঝবে যে আগে অলরেডি কোথাও না কোথাও থেকে তো জিজ্ঞেস করা হয়েছিল, সেখান থেকে কপি করা হয়েছে। আচ্ছা, এবার কয়েকটা বিষয় দেখো। বেরুয়ারি ইউনিয়ন কেস 1960-তে সুপ্রিম কোর্টের কাছে কোয়েশ্চেন এলো, আর্টিকেল 3 তো বলছে যে পার্লামেন্ট যদি চায় তো পলিটিক্যাল ম্যাপ রিড্র করতে পারে, স্টেট একটা স্টেটের পার্ট আর একটা স্টেটে দিয়ে দিতে পারে, নাম, সীমানা সব বদলে দিতে পারে, কিন্তু পার্লামেন্ট কি ইন্ডিয়ার কোনো একটা অংশ অন্য কোনো দেশে বিলীন করে দিতে পারে কি? এই কোশ্চেনটা এসেছিল। তো তখন সুপ্রিম কোর্ট ক্লেরিফাই করলো যে না, আর্টিকেল 3-র মধ্যে কোনো ভারতের কোনো পার্ট যদি কোনো বিদেশি এন্টিটি মানে কোনো দেশকে বিলীন করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আর্টিকেল 3-র আওতায় পড়ে না। তো সেই জন্য কিছু এনক্লেভ চেঞ্জ করবার ছিল, মানে ইন্ডিয়াকে কিছু পার্ট পাকিস্তানের মধ্যে বিলীন করে দেওয়ার ছিল কিছু অংশ, সেটা করবার জন্য 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল, করে তারপর বিলীন করা হয়েছে। জাস্ট মনে রাখবে বেরুবারি ইউনিয়ন কেস 1960-তে 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়, ব্যাস। অত ডিটেলসে না জানলেও চলবে। আর একটা কথা মনে রাখবে, ধরো বাউন্ডারি ডিসপিউট আছে, ঠিক আছে? ইন্ডিয়া আর ইন্ডিয়ার কোনো পার্শ্ববর্তী দেশ, এক্সাম্পল বাংলাদেশ, এর মাঝখানে বাউন্ডারি ডিসপিউট আছে। বাংলাদেশ বলছে যে এইখান দিয়ে বাউন্ডারিটা হবে আর ইন্ডিয়া বলছে হয়তো এইখান দিয়ে হবে। তো এরকম বাউন্ডারি ডিসপিউট যদি সেটেল করতে হয় তাহলে সুপ্রিম কোর্ট 1969-এ বলেছে যে এরকম বাউন্ডারি ডিসপিউট করতে গেলে সরকার নিজের এক্সিকিউটিভ অ্যাকশনই করতে পারে, কোনো অ্যামেন্ডমেন্টের দরকার পড়বে না, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2015, এতে কি করা হয়েছিল? এতে হয়েছিল যে ইন্ডিয়ার বাংলাদেশ নিজেদের কিছু এনক্লেভ চেঞ্জ করেছিল। এনক্লেভ মানে হচ্ছে যেগুলোকে ছিটমহল বলে, মানে ধরো ফর এক্সাম্পল এটা বাউন্ডারি, এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ ফর এক্সাম্পল। এই বাউন্ডারির এপারে বাংলাদেশের কিছু পার্ট রয়ে গেল ছোট ছোট, আর বাউন্ডারির ওপারে ইন্ডিয়ার কিছু পার্ট রয়ে গেল। তাহলে যারা এই ছোট ছোট অংশ, মানে বুঝতে পারছো, বাউন্ডারির ওই পারে ইন্ডিয়ার এই ব্লু অংশগুলো ইন্ডিয়ার হয়তো, আর বাউন্ডারির এপারে লাল অংশগুলো হয়তো বাংলাদেশের। তাহলে এই লাল বা ব্লু অংশ, এই ছোটো ছোটো অংশগুলোতে যারা আছে তাদের তো অসুবিধার ব্যাপার না। তো সেই জন্য ইন্ডিয়ার বাংলাদেশ একটা চুক্তি করেছিল যে এই পার্টগুলো তুমি আমায় দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দেবো। তো এইভাবে 111টা এনক্লেভ ইন্ডিয়া বাংলাদেশকে দেয়, বাংলাদেশ 52টা এনক্লেভ ইন্ডিয়াকে দেয়। তো এই চেঞ্জ করা হয়েছিল 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-এর মাধ্যমে। এত ডিটেলসে না গেলেও চলবে, জেনে নিলাম যথেষ্ট। এবার দেখো এই যে আমরা 4টে আর্টিকেল পড়লাম, আর্টিকেল 1, 2, 3, 4, এখান থেকে কোশ্চেন এইগুলোই আসে যে একবার খালি ওই ইন্টেলেকচুয়াল কোশ্চেন একটা এসে গেছিলো, বাকি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ওই জিজ্ঞেস করবে ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে? আর কিছুই না, এখান থেকে আর কিচ্ছু আসে না। ডাব্লিউবিসিএস এর যেটা ফেভারিট সেটা হলো কোন স্টেট কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কবে তার নাম পরিবর্তন হয়েছে, এইগুলো ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করতে কিন্তু খুব ভালোবাসে। সুতরাং আমাদেরকে এই পার্টটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? লক্ষ্মীকান্তের বইয়ের ওই যে সামনে যতটুকু অংশ আছে আর্টিকেল 1, 2, 3, 4-এর গল্প,
সেটা আমি বুঝিয়ে দিলাম। এর বেশি এর ভিতরে আর কোনো যাওয়ার দরকার নেই, আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি এনাফ, মোর দ্যান এনাফ। স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত স্টেটগুলো, রাজ্যগুলো আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মানে ইউনিয়ন টেরিটরিগুলো কীভাবে শেপ নিল একটার পর একটা, এখান থেকে ডাব্লিউবিসিএস প্রচুর কোশ্চেন্স করে, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে এবং একটু ভালো করে মনেও রাখতে হবে, ঠিক আছে। যেমন আর্টিকেল 1 2 3 4 কিছু নেই, এ তো এমনি পড়লাম মনে হয়ে গেল, কিন্তু এইগুলো একটু মুখস্থ করা একটু কঠিন ব্যাপার, কিন্তু একটু মেহনত করলে এমনি মনে হয়ে যাবে। তো দেখো, যখন 1950 সালে যখন কনস্টিটিউশন ফোর্সে এলো, সেই সময় 4 ফোল্ড ক্লাসিফিকেশন ছিল, অর্থাৎ স্টেটগুলোকে 4 ভাগে বিভক্ত করা হলো। দেখো, স্বাধীনতার আগে কিছু রাজ্য মানে কিছু অংশ ছিল ভারতবর্ষের যেগুলো কোনো না কোনো গভর্নর, ব্রিটিশ কোনো একজন গভর্নরকে নিয়োগ করে রেখেছিল, তো সেগুলোকে বলা হতো গভর্নর্স প্রভিন্স। যখন ভারত স্বাধীন হলো সেগুলোকে পার্ট এতে ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো ইস্ট ওয়াইল মানে আগে যেগুলো গভর্নর্স প্রভিন্স ছিল সেগুলোই পার্ট এ স্টেট হয়ে গেল, ঠিক আছে। কোনগুলো? আসাম, বিহার, বম্বে, মধ্যপ্রদেশ, মাদ্রাস, উড়িষ্যা, পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স মানে যেটা আজকের দিনের উত্তরপ্রদেশ, আর ওয়েস্ট বেঙ্গল। তো এই স্টেটগুলো কে হেড করতো? এগুলোকে হেড করতো একজন গভর্নর, ইলেকটেড গভর্নর, এটা মনে রেখো। আজকের দিনের যে স্টেটের গভর্নর আছে, মানে যেমন আজকে পশ্চিমবঙ্গের যিনি গভর্নর, তিনি কি ইলেকটেড? না, তাকে নির্বাচন করে আনা হয়নি, তাকে অ্যাপয়েন্ট করেছে প্রেসিডেন্ট, তাই না? কিন্তু সেই সময় পার্ট এতে যে স্টেটগুলো ছিল তাতে একজন করে ইলেকটেড গভর্নর থাকতো, ঠিক আছে। এবার দেখো, কিছু অংশ ছিল ভারতের স্বাধীনতার আগে যেগুলোতে কোনো না কোনো দেশি রাজা রাজত্ব করতো, আর তার উপরে ব্রিটিশ প্যারামাউন্সি ছিল, যেগুলোকে প্রিন্সলি স্টেটস বলা হয়। তো এরকম ছোট ছোট বড় অনেক রকমের প্রিন্সলি স্টেট ছিল, তো যেগুলো বড় প্রিন্সলি স্টেট সেগুলোকে মানে ইস্ট ওয়াইল প্রিন্সলি স্টেটসগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো পার্ট বিতে। যেমন হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, মধ্য ভারত, মাইসোর, পেপসু মানে পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব, রাজস্থান, সৌরাষ্ট্র, ত্রাবণকোর, কোচিন আর বিন্ধ্যপ্রদেশ। তো এগুলো হলো পার্ট বি স্টেট। এর হেড কে থাকতো? এর হেড হতো রাজপ্রমুখ। রাজপ্রমুখকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতো, ঠিক আছে। পার্ট সিতে চিফ কমিশনার প্রভিন্সগুলো ছিল। চিফ কমিশনার প্রভিন্স মানে মানে অত বড় রাজ্য নয় যেগুলোকে মানে স্বাধীনতার আগের কথা বলছি, স্বাধীনতার আগে যে যে সমস্ত এমন ছোট ছোট অঞ্চল ছিল যেগুলোকে ব্রিটিশ সরকার কোনো গভর্নর নিয়োগ করতো না, একজন চিফ কমিশনার নিয়োগ করে দিত। তো সেই সমস্ত অঞ্চলগুলো যখন স্বাধীন হলো তখন পার্ট সিতে সেই স্টেটগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। আজমের, ভোপাল, বিলাসপুর, কোচবিহার, কুর্গ, দিল্লি, হিমাচল প্রদেশ, কচ্ছ, মণিপুর, ত্রিপুরা। এগুলোকে স্বাধীনতার পর কে হেড করতো? হেড করতো একজন চিফ কমিশনার, ঠিক আছে। চিফ কমিশনারকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতো। আর পার্ট ডিতে খালি একটাই ছিল, আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তাকে কে হেড করতো? একজন লেফটেন্যান্ট গভর্নর, তাকেও প্রেসিডেন্ট নিয়োগ করতো, ঠিক আছে। তো পার্ট এর খালি যে হেড ছিল ইলেক্টেড গভর্নর, তাকে নির্বাচন করা হতো, বাকি পার্ট বি সি ডিতে যারা থাকতো তাকে প্রেসিডেন্ট নিয়োগ করতো, আর এই ছিল মোটামুটি স্ট্রাকচার। কিন্তু ব্যাপার হচ্ছে, জাস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে এবং কোন স্টেটে কি বাউন্ডারি হবে সেটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে। এবং কীভাবে স্টেটগুলোকে ডিমার্কেট করা হবে তারও কোনো আইডিয়া ভারত সরকারের কাছেও সেই সময় ছিল না। এবং সেই সময় প্রায়ই আন্দোলন হতো, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, মানে লোকজন দাবি করতো যে আমরা এক ধরনের ভাষায় কথা বলি, আমাদেরকে একটা স্টেট বানিয়ে দাও। তো এই নিয়ে অনেক ঝামেলা চললো। এবার দেখো, এই কমিটিগুলোর অনেক কাহিনী এরপর থেকে, ঠিক আছে, এরপর থেকে মানে দেখবে হেডিং লেখা আছে এভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। এরপর থেকে লক্ষ্মীকান্তের বইয়ে অনেক কাহিনী লেখা আছে, ঠিক আছে। তো সেই কাহিনী যদি পড়তে বসো মনে থাকবে না, একবার রিডিং পড়ে নিও। আমি যতটুকু বলে দিচ্ছি মনে রাখবার চেষ্টা করো। আর আমি একটা ম্যাপ বানিয়ে রেখে দিয়েছি, সেই ম্যাপটা আমি শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, বা নিচে লিঙ্কেও আমি দিয়ে দেবো, ফেসবুক পেজেও দিয়ে দেবো। ওই 4টে ছবি পারলে ডাউনলোড করে নিও, তাহলেই হবে। তো এই ছিল 4 ফোল্ড ক্লাসিফিকেশন। তারপর কি হলো, 1948 সালে ধর কমিশন বসানো হলো, ঠিক আছে। খালি কমিশনের নামগুলো মনে রাখবে তাহলেই যথেষ্ট। 1948 সালে ধর কমিশন গঠন করা হলো। সরকার গঠন করলো কেন? যে এটা জানবার জন্য যে সত্যি কি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্য তৈরি করা সম্ভব। তো এই কমিটি বললো যে না, সম্ভব না, অসুবিধার ব্যাপার। 1948 সালে আবার একটা কমিটি গঠন করা হলো, জেভিপি কমিটি। জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল আর পট্টবি সীতারামাইয়া, তিনজনের নাম অনুযায়ী জেভিপি কমিটি। এই যে কমিটি গঠন করা হলো, এও সেম 1948-এ। সেও কী করলো? রিজেক্টেড দ্য আইডিয়া অফ লিঙ্গুইস্টিক স্টেট। এই কমিটিও বললো যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে যদি রাজ্য গঠন করা হয় তাহলে অসুবিধা আছে, আঞ্চলিক মনোভাব বেশি সৃষ্টি হয়ে যাবে, ভারতের ইউনিটিতে প্রবলেম আসতে পারে। কিন্তু এতই বেশি আন্দোলন শুরু হয়ে গেল হঠাৎ করে
যে 1953-তে এতই বেশি পরিমাণ আন্দোলন হলো যে সরকার বাধ্য হয়ে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ স্টেট গঠন করতে বাধ্য হলো। তখন মাদ্রাস প্রভিন্স যেটা ছিল, সেটা আজকের দিনের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সমস্ত কিছু মিলে একটা বিরাট বড় অঞ্চল ছিল। সেখান থেকে যারা তেলেগু ভাষায় কথা বলে তাদেরকে আলাদা করে অন্ধ্রপ্রদেশ গঠন করা হলো। তো এটা ডব্লিউবিসিএস এর ফেভারিট কোশ্চেন যে প্রথম ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে কোন স্টেট গঠন করা হয়েছিল। তো 1953 সালে এপি মানে অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল, মনে রেখো, ঠিক আছে। এবার যেই সরকার অন্ধ্রপ্রদেশ গঠন করলো, ভারতের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে হু হু করে আন্দোলন ছড়িয়ে গেল। সবাই তখন ডিমান্ড করতে শুরু করলো যে আমাদেরকেও স্টেট বানিয়ে দাও, আমরাও একটা ভাষায় কথা বলি, ঠিক আছে। মানে ওদিকে গুজরাটিরা বললো আমাদের গুজরাট চাই, এখানে পাঞ্জাবি বললো আমার পাঞ্জাব চাই, এখানে মারাঠিরা বললো আমার মারাঠা একটা আলাদা স্টেট চাই। তো 1953-তে ফজল আলী কমিশন গঠন করা হলো। ফজল আলী কমিশন ফাইনালি রিপোর্ট দিল যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্যগুলোকে গঠন করতেই হবে, না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে। কিন্তু গঠন করবার সময় কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, যেন ল্যাঙ্গুয়েজটা একমাত্র রিজন না হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের কথাও মাথায় রাখতে হবে, ভারতের ইউনিটি ইন্টিগ্রিটির কথা মাথায় রাখতে হবে, হ্যাঁ তা এই সমস্ত অত ডিটেলস আমাদের জানবার দরকার নেই। মনে রাখবে যে ফজল আলী কমিশন গঠন করা হয়েছিল 1953 সালে। কেন? ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে স্টেট গঠন করা যায় কিনা সেটা যাচাই করবার জন্য। আর সেই অনুযায়ী ফজল আলী কমিশনের রিপোর্ট অনুযায়ী 1956 সালে একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট পাস করা হয়। এই অ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো, 1956 স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট। আর তার সাথে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সপ্তম সাংবিধানিক সংশোধন, আর স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। এই যে এর আগে ফোরফোল্ড ক্লাসিফিকেশন যে ছিল স্টেটগুলো, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, করে দিয়ে 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি গঠন করা হলো। মনে রেখো, স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট কতগুলো স্টেট গঠন করেছিল? 14টা। কতগুলো ইউনিয়ন টেরিটরি? 6টা। এটা কোশ্চেন আসে, ঠিক আছে। কোন 14টা? এই অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, বম্বে, জম্মু কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মাদ্রাস, মাইসোর, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। লিস্টগুলোর উপর চোখ বুলিয়ে নাও, মুখস্থ করবার দরকার নেই, কারণ আগে আমি বলে দিচ্ছি। আর ইউনিয়ন টেরিটরি কী কী? আন্দামান নিকোবর আইল্যান্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মিনিকয় আর অ্যামিনদ্বীপী আইল্যান্ড, মণিপুর আর ত্রিপুরা। এই 6টা ইউনিয়ন টেরিটরি। এর প্রিলিমসে দেখো এই জাতীয় কোশ্চেন আসে। মানে ডব্লিউবিসি এটা খুবই ফেভারিট একটা পার্ট, যে কোন স্টেট কবে গঠন হয়েছে নাম করে জিজ্ঞেস করে না। When was the recommendation of States Reorganization Act in West Bengal implemented? কবে স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট লাগু হয়েছিল? 1 নভেম্বর 1956 লাগু হয়েছিল। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কেন, সব স্টেটই লাগু হয়েছিল, ঠিক আছে। মানে যে 14টা স্টেট আর কি গঠন করা হলো, এই 14টা স্টেট গঠন করা হয়েছিল স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 মাধ্যমে, ঠিক আছে। দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ ক্রিয়েটেড অন লিঙ্গুইস্টিক বেসিস, এই মাত্র আমরা আলোচনা করলাম, অন্ধ্রপ্রদেশ, 1953। সিকিমকে কত সালে ভারতের মধ্যে ইনক্লুড করা হয়? 1975 সালে, ঠিক আছে। এও হচ্ছে খুবই মানে বারবার জিজ্ঞেস করা হয় এই জাতীয় কোশ্চেন। তো প্রত্যেকটা বলছি পরে সব গল্প। ওয়েন ওয়াজ দ্য মাদ্রাস স্টেট অফিসিয়ালি রিনেমড তামিলনাড়ু? মাদ্রাসের নাম চেঞ্জ করে তামিলনাড়ু কবে করা হয়েছিল? 1969। তো মনে থাকবে যে এক্স্যাক্ট ডেট 14ই জানুয়ারি 1969, এটা মনে রাখা একটু কঠিন ব্যাপার। কিন্তু দেখো এই জাতীয় কোশ্চেন মাঝে মধ্যেই দুমদাম করে ডব্লিউবিসিএস জিজ্ঞেস করে দেয়, একটু প্রিপেয়ার থাকতে হবে। এখানে একটু আনসার্টেনিটি আছে। দেখো আমাদের এবার যেটা বলছিলাম, লক্ষ্মীকান্তের বই অনেক কাহিনী লেখা আছে এর পিছনে। তুমি যদি এত কিছু পড়ো, কিচ্ছু মনে থাকবে না, ভুলে যাবে। তার চেয়ে ভালো প্রত্যেকটা স্টেটকে তুমি যদি ধরো যে হ্যাঁ এই স্টেট জম্মু কাশ্মীর কবে হয়েছিল, তার কাহিনী ইতিবৃত্তান্ত একটু যদি মনে রাখবার চেষ্টা করো, তাহলে বরং বেটার, তবুও যদি একটু মনে থাকে, ঠিক আছে। তো সেই হিসাবেই মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর মেন্সেরও কিছু কোশ্চেন দেখানো, মেন্স আর একটু ডিটেলসে গিয়ে জিজ্ঞেস করে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পুরো দেশকে কটা ভাগে ভাগ করেছিল? 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি, অলরেডি আমরা আলোচনা করলাম, ঠিক আছে। স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1953-তে কার কোন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী করা হয়েছিল? ফজল আলী কমিশন, ঠিক আছে। তারপর বলছে ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, এটা সামনের থেকে একটা অংশ যেটা আমরা আর্টিকেল 1 2 3 4 পড়লাম। দেখো ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, এই কথাটার মানে কি? কথাটার মানে যে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট রেজাল্ট অফ এগ্রিমেন্ট বিটুইন স্টেট, ঠিক আছে। বাকি স্টেটমেন্টগুলো সব ভুল, দ্যাট
The original federation of state gave away to sovereign republic that the constituent assembly has created the unitary state of India. কোনো মানে নেই, আমি যেটা পড়িয়েছি এতটুকু যদি ভালো করে শুনে থাকো তাহলে ফার্স্ট অ্যান্সারটা এমনিই করতে পারবে। ওয়েন দেন, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? 103 নম্বর, এটা নিয়ে অনেক কনফিউশন হয়। এবার 1956 সালের পর কি কি স্টেট, দেখো একটা স্লাইডে সব ধরবে না বলে আমি ইন্ডিয়াকে 4টে পার্টে ডিভাইড করে নর্থ ইন্ডিয়া, সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়ার 5টা পার্টে ডিভাইড করেছি। তো এই 5টা স্লাইডের ফুল স্ক্রিনশট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো এইভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে আমার মনে হয় মনে থাকলেও থাকতে পারে। লাদাখ 31 অক্টোবর 2019-এ ক্রিয়েট হয় জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019-এর মাধ্যমে। এর আগে এটা জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের একটা পার্ট ছিল। ঠিক তেমনই জম্মু অ্যান্ড কাশ্মীর 31 অক্টোবর 2019 এটাও তৈরি হয় জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019-এর মাধ্যমে। এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্ট ছিল, দুটোই আপাতত ইউনিয়ন টেরিটরি। তারপর হচ্ছে হিমাচল প্রদেশ 25শে জানুয়ারি 1971 সালে এটা স্টেটহুড পায়। এর আগে কবে স্টেট তৈরি হয়? 1971 সালে, স্টেট অফ হিমাচল প্রদেশ অ্যাক্ট 1970 মাধ্যমে। এর আগে এটা একটা ইউনিয়ন টেরিটরি ছিল আর খানিকটা পাঞ্জাবের পার্টের মধ্যে যোগ করে তবে হিমাচল প্রদেশ স্টেটটা তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে নভেম্বর 9, 2000-এ তৈরি করা হয়েছে। এর আগে এটা ইউপির একটা পার্ট ছিল। ইউপি রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000-এর মাধ্যমে এটাকে আলাদা করা হয়েছে উত্তরাখণ্ড। যখন তৈরি হয়েছিল তখন এর নাম ছিল উত্তরাঞ্চল, এটাকে 2007-এর নাম পাল্টে উত্তরাখণ্ড রাখা হয়েছে। উত্তরপ্রদেশ স্টেটহুড পায় 24শে জানুয়ারি 1950, আর এটা তৈরি হয়েছিল, এর আগে এটার নাম ছিল ইউনাইটেড প্রভিন্স। যখন ওই যে পার্ট ABCD পার্ট আমরা দেখেছিলাম সেই সময় নাম ছিল ইউনাইটেড প্রভিন্স। তারপর হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এটা তিনটে একসাথে তৈরি হয়েছিল 1 নভেম্বর 1966-এ, ফর্মার পার্ট অফ পাঞ্জাব অ্যান্ড পেপসু। মানে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1966 পাস করা হয়, পাস করে এটা তিনটে পার্টে ভাগ করে দেওয়া হয়, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। চণ্ডীগড়টা ইউটি আর বাকি পাঞ্জাব হরিয়ানা দুটো আলাদা আলাদা স্টেট গঠন করে দেয়। দিল্লি, দিল্লি তো প্রথমেই ছিল আগে থেকে, কিন্তু এটাকে 1 নভেম্বর 1956-এ ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে এই যে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 যেটা আমরা আলোচনা করছিলাম। আর এটা মনে রেখো যে 69th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিল্লির নাম চেঞ্জ করে কি রেখে দেয়? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে কত নম্বর সংশোধনের মাধ্যমে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির টাইটেল দেওয়া হয়েছে। রাজস্থান 1 নভেম্বর 1950-তে তৈরি হয়, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছিল। আর রাজস্থান ডে এটা কিন্তু আলাদা, ঠিক আছে? রাজস্থানে অনেক ছোট ছোট প্রিন্সলি স্টেট ছিল, বড় 4টে যোধপুর, জয়পুর, বিকানের, জেসালমের, এই 4টে জয়েন হয়েছিল 30 মার্চ 1949-এ, সেই জন্য এই দিনটাকে এরা রাজস্থান ডে হিসেবে পালন করে, ঠিক আছে? কিন্তু ফরমেশন কবে ছিল? 1 নভেম্বর 1950, ঠিক আছে? তারপর হচ্ছে গুজরাট 1 মে 1960, বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960-এর মাধ্যমে তৈরি করা হয়েছে, এটা বম্বের পার্ট ছিল। মানে পুরো বম্বে প্রেসিডেন্সি দুটো পার্ট করে দেওয়া হয়, একটা করে দেওয়া হয় গুজরাট আর একটা করে দেওয়া হয় মহারাষ্ট্র। আর এখানে ছোট ছোট অঞ্চল ছিল গোয়া, দামন দিউ, গোয়াও এর পার্ট ছিল, কিন্তু আপাতত মনে রাখো যে ইউনিয়ন টেরিটরি অফ দামন দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি সব কটাকে মিলিয়ে 2000 দাদরা নগর হাভেলি মার্জার অফ ইউনিয়ন টেরিটরি অ্যাক্ট 2019-এর মাধ্যমে তৈরি করে দেওয়া হয়। আর 26শে জানুয়ারি 2020-তে এই টোটাল ইউনিয়ন টেরিটরি দামন দিউ, দাদরা নগর হাভেলি সব মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করে দেওয়া হয়, ঠিক আছে? আর এমনি দাদরা নগর 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1961-এ অ্যাড করা হয়েছিল, আর দামান অ্যান্ড দিউ তখন আলাদা ছিল, 12th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962-তে অ্যাড করা হয়েছিল। এর আগে এখানে কে রাজত্ব করতো? পর্তুগিজরা, ঠিক আছে? তো আমার মনে হয় যে লাস্টটুকু মনে রাখবার চেষ্টা অবশ্যই করবে, বাকি যদি এখান থেকে এত কোশ্চেন জিজ্ঞেস করে দেওয়া হয় তাহলে হয়তো নাও মনে থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এটা হয়তো দুবার তিনবার দেখলে মনে হয়ে যাবে, কিন্তু এছাড়া এর কোনো উপায় নেই, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন তৈরি হতে পারে, তাই না? কোন স্টেট কবে তৈরি হয়েছে, কার কবে নাম পরিবর্তন হয়েছে, অত মনে রাখা খুবই অসম্ভব ব্যাপার।
কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে হ্যাঁ এইগুলোই ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন, আমি সেইগুলোই কিন্তু কেবলমাত্র এর মধ্যে ইনক্লুড করেছি। এবার এগুলো তোমরা রাখবে, মানে 90% চান্স তো এখান থেকে কভার হবে, 10% যদি এদিক ওদিক থেকে কিছু জিজ্ঞেস করে দেয় তাহলে কিছু করার নেই। মহারাষ্ট্র 1 মে 1960-তে তৈরি হয়, বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1960 বম্বের পার্ট ছিল। মধ্যপ্রদেশ 1 নভেম্বর 1956-এ এক্সিস্টেন্সে আসে, আর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে তৈরি। এইগুলো হচ্ছে সেই স্টেটগুলো, এই 14টা স্টেটের আমরা কথা বললাম, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 যেগুলো এসেছিল। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা করা হয়েছিল কবে? 1 নভেম্বর 2000। মধ্যপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2000-এর মাধ্যমে আগে মধ্যপ্রদেশের পার্ট ছিল। আর গোয়া আগে একটা ইউনিয়ন টেরিটরি ছিল, স্টেটহুড কবে পায়? 30 মে 1987, গোয়া দামন দিউ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1987-এর মাধ্যমে, প্যারালালি 57 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987। আগে গোয়া দামন দিউ সব মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরি ছিল এক সময়। ইস্টার্ন ইন্ডিয়া যদি কথা বলি তাহলে বিহার তো 26 জানুয়ারি 1950 থেকেই এক্সিস্টেন্সে আছে, কিন্তু বিহার দিবস কিন্তু 12 মার্চে মানানো হয়। কেন? কারণ 12 মার্চ 1912 সালে বিহারটাকে ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে বাংলা বেঙ্গল প্রভিন্স থেকে আলাদা করা হয়েছিল বলে। ঝাড়খণ্ড যেন বিহার থেকে আলাদা হয়েছে 2000 সালে বিহার রিঅর্গানাইজেশন অ্যান্ড 2000-এর মাধ্যমে, ঠিক আছে। আর ফর্মার পার্ট অফ বিহার, এখানে 1 মে 1960 একটু ভুল লেখা আছে, এটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে। আমি এটা ঠিক করেই তারপরেই ছবিটা দেবো। আচ্ছা, তারপর উড়িষ্যা 26 জানুয়ারি 1950। এর নাম উড়িষ্যা থেকে, মানে উড়িষ্যা ছিল ORISSA, তার থেকে উড়িষ্যা এই নামটা চেঞ্জ করা হয়েছে 1 নভেম্বর 2011-এ। কিন্তু এরা উৎকল দিবস উদযাপন করে 1 এপ্রিল 1936। ওই দিনটাতে বিহার থেকে আলাদা করে উড়িষ্যা স্টেট আলাদা করা হয়েছিল ব্রিটিশ সরকারের অধীনে, সেই জন্য উৎকল দিবস 1 এপ্রিলে উদযাপন করা হয়। সিকিম একটা প্রোটেক্টোরেট স্টেট ছিল ইন্ডিয়া। 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এর মাধ্যমে স্টেট, ভারতের একটা স্টেট বলে ইনকর্পোরেট করে নেওয়া হয়, ঠিক আছে। 16 মে 1975, মনে রেখো ডেটটা। ওয়েস্ট বেঙ্গল তো 26 জানুয়ারি 1950 থেকে এক্সিস্টেন্সে আছে, আগে ইস্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্সির পার্ট ছিল। এটাও স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর সময় ওয়েস্ট বেঙ্গলও একটা 14টা স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলও একটা স্টেট ছিল, মনে রেখো। সাউথ ইন্ডিয়ার যদি কথা বলি, কর্ণাটক 1 নভেম্বর 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে আসে। 1973 সালে কর্ণাটক নামটা রাখা হয়, আগে যখন ছিল সেই সময় নাম ছিল মাইসোর। তারপর লাক্ষাদ্বীপ 1 নভেম্বর 1956-এ আসে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে, আগে মাদ্রাস প্রেসিডেন্সির একটা পার্ট ছিল এটা। কেরালা 1956 1 নভেম্বর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। তেলেঙ্গানা আমরা জানি অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে রিসেন্টলি 2014 সালে, 2 জুন 2014। এপি রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014-এর মাধ্যমে এপির পার্ট ছিল অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশ তো অবশ্যই মনে থাকবে 1 নভেম্বর 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে এসেছে, কিন্তু ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট 1953, ঠিক আছে। এখানে দেখো এই দুটো কথা কিন্তু কনফিউজ হবে না। যখন 1953-তে লিঙ্গুইস্টিক স্টেট হিসেবে তৈরি করা হয়েছিল অন্ধ্রপ্রদেশকে, তখন কিন্তু বর্ডার ঠিকঠাক ছিল না এর। 1956 সালে যখন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করা হলো, তখন ঠিকঠাক করে ডিমার্কেট করে বাউন্ডারি দিয়ে তারপর অন্ধ্রপ্রদেশকে প্রপার স্টেটহুড দেওয়া হয়েছে, ঠিক আছে। পুডুচেরি, এটা অ্যাকোয়ার্ড টেরিটরি ছিল 1 নভেম্বর 1954-এ, ঠিক আছে। ইউটি স্ট্যাটাস দেওয়া হয় 14তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 14th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1962-তে, আর এর নাম পরিবর্তন করে পুডুচেরি রাখা হয়েছিল 2006, ঠিক আছে। আর আন্দামান নিকোবর 1956-এ তো তৈরি করেছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। তামিলনাড়ু 1 নভেম্বর 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। আর তামিলনাড়ুর নাম চেঞ্জ করে, মানে আগে মাদ্রাস নাম ছিল, তামিলনাড়ু নামটা রাখা হয়েছিল 14 জানুয়ারি 1969। এরপর নর্থ ইস্টার্ন, এইখানে মাঝখানে যেটা স্টেট আসাম তো 1956 থেকেই 1950 মানে প্রথম থেকেই আছে। বাকি স্টেটগুলো মনে রেখো, মেঘালয় 21 জানুয়ারি 1972-তে আসে। এখানে নর্থ ইস্টার্ন স্টেটের একটা ইম্পর্টেন্ট যে অ্যাক্ট, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, ঠিক আছে। এই অ্যাক্টটার মাধ্যমে 21 জানুয়ারি 1972 মেঘালয় আসে, ঠিক আছে।
ত্রিপুরা আসে সেম ওই অ্যাক্টের মাধ্যমে, নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর মাধ্যমে আসে 21শে জানুয়ারি 1972-তে। অরুণাচল প্রদেশ আসে 20 ফেব্রুয়ারি 1987। যখন এই যে এই অ্যাক্ট নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন 1971 পাস করা হয়, তখন অরুণাচল প্রদেশকে একটা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 1986 সালে অরুণাচল প্রদেশ স্টেট অ্যাক্ট পাস করা হয়, আর 20 ফেব্রুয়ারি 1987 অরুণাচল প্রদেশকে স্টেটহুড দেওয়া হয়। তারপর আসি নাগাল্যান্ড। 1 ডিসেম্বর 1963-কে 63-তে নাগাল্যান্ডকে স্টেটহুড দেওয়া হয়, ঠিক আছে, স্টেট অফ নাগাল্যান্ড অ্যাক্ট 1962-এর মাধ্যমে। মণিপুর সেম ওই নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন 1971-এর মাধ্যমে 21শে জানুয়ারি 1972 মণিপুরকেও স্টেটহুড দেওয়া হয়। আর মিজোরাম 20 ফেব্রুয়ারি 1987-এ স্টেটহুড দেওয়া হয়। যখন নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 পাস করা হয়েছিল, তখন মিজোরামকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে 20 ফেব্রুয়ারি 1987 মিজোরামকে স্টেটহুড দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এই 4টে পার্টের আমি একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে, অথবা এই 4টে স্লাইডের আমি ছবি দিয়ে দেবো। একটা এক জায়গায় একটু মানে লিখতে মিস্টেক ছিল, সেটা আমি ঠিক করে দেবো। তো এইগুলো তোমরা একটা প্রিন্ট নিয়ে বইয়ের মধ্যে রেখে দিতে পারো, বা একটা কপি কোথাও ওয়ালে যদি টাঙিয়ে রাখতে পারো ভালো। এইখানে যতটুকু ইনফরমেশান দেওয়া আছে অতটুকুই সাফিসিয়েন্ট, ঠিক আছে। এর বাইরে তুমি চাইলেও হয়তো মনে রাখতে পারবে কি না সন্দেহ আছে। প্রত্যেকটা স্টেটের কবে এসেছে, কবে নাম, ঠিক আছে, যেগুলো বেসিক বেসিক, যেমন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর মাধ্যমে যেই সমস্ত স্টেটগুলো এসেছে, আর নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর মাধ্যমে যে সমস্ত স্টেটগুলো এসেছে, এগুলো তো মনে থেকে যাবে। বাকি প্রত্যেকটা স্টেট কবে এসেছে, কী নাম পরিবর্তন, ডিটেলস নাও মনে থাকতে পারে। তার জন্য খুব বেশি অধৈর্য হওয়ার কোনো দরকার নেই। একটা দুটো কোয়েশ্চেন হয়তো মানে বাই চান্স এদিক ওদিক বেরিয়ে যেতে পারে, তার জন্য কোনো চিন্তার বিষয় নেই। তো এই হচ্ছে মোটামুটি জেনে গেলাম আমরা এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এবার মেন্সের কিছু কোয়েশ্চেন দেখো, এই ঘুরিয়ে ফিরিয়ে এই সবই কোয়েশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার অ্যাডেড টু দ্য লিস্ট অফ ইউনিয়ন টেরিটরিজ ইন নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। এই যে নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট, আমরা এটাকে নিয়ার অ্যাক্টও বলতে পারি, ঠিক আছে, শর্টকাটে। তো এই যে নর্থ ইস্টার্ন এরিয়া রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর মাধ্যমে কোন স্টেটগুলোকে, মানে কোন অঞ্চলগুলোকে ইউনিয়ন টেরিটরির স্টেটাস দেওয়া হয়েছিল? তো মিজোরাম আর অরুণাচল প্রদেশ। 53তম সংশোধনের মাধ্যমে 1986 সালে কোন অঞ্চলকে স্টেটহুড দেওয়া হয়? ফুল মিজোরামকে। তারপর জিজ্ঞেস করা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরি অ্যাটেন্ড স্টেটহুড ইন ফেব্রুয়ারি 1987? অরুণাচল প্রদেশ। ন্যাশনাল, এই যে এইটা মনে রাখার বিষয়, যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এনসিটি অফ দিল্লি, এটা কবে দেওয়া হয়েছিল? 69th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে মোর অর লেস এই চ্যাপ্টারটা। তো ওভারঅল যদি আমি একবার সাম আপ করি, কী মনে রাখবো? 4টে আর্টিকেল 1, 2, 3, 4 আশা করছি এমনিই মনে হয়ে যাবে। আর বাকি প্রত্যেকটা স্টেট কবে এসেছে, কার কবে নাম পরিবর্তন হয়েছে, সেই সমস্ত কাহিনী আমি একটা ছবির আকারে দিয়ে দেবো। ওটা বারবার দেখতে থাকলে হয়তো মনে হয়ে যেতে পারে, মনে থেকে যাবে তোমাদের। মুখস্থ অত মানে হার্ড, মানে এক্ষুনি বসে পড়ো না যে আজকেই সব মুখস্থ করো, বারবার দেখলে অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যাবে ধীরে ধীরে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার। 1 ফেব্রুয়ারিতে আমরা থার্ড লেকচার আলোচনা করব, আর তাতে আমরা আলোচনা করব সিটিজেনশিপ, ঠিক আছে। তো আশা করছি লেকচার তোমাদের হেল্পফুল লাগছে। আর তোমাদের থেকে একটাই রিকোয়েস্ট করব, বন্ধুদের সাথে বা তোমার ফেসবুকে বা কোনো গ্রুপ থাকলে সেখানে তোমরা শেয়ার করতে পারো। শেয়ার করলে আমি অ্যাটলিস্ট এই যে এফোর্ট, টাইম, এনার্জি সমস্ত কিছু দিচ্ছি, এটা ম্যাক্সিমাম লোকজনের কাছে পৌঁছালে আমারও ভালো লাগবে, এবং কন্টিনিউ করতে আরও আমি বেশি মোটিভেশন পাবো। তো এতটুকুই তোমাদের কাছে কাম্য। পরের লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আমরা মিট করছি।